দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের শব্দার্থ তথ্য নিয়ে আমি আলোচনা করব। রায় মার্টিন প্রশ্নবিচিত্রার নতুন সংস্করণ 2025-এর থেকে। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো আছে তোমাদেরকে আগে এগুলো দিয়ে আমি তারপরে কিন্তু এক একটা সেট আবার আলোচনা করব। ঠিক আছে, পরীক্ষার আগে আশা করি এগুলো তোমাদের কাজে আসবে। এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক, কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার করবে। এটা তোমাদের কাছে আমি অনুরোধ করছি। চলো প্রশ্ন উত্তর পর্ব শুরু করি। শব্দার্থ তথ্য থেকে প্রশ্ন উত্তর। ঠিক আছে, দেখো শব্দার্থ তথ্য, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, উত্তর হবে রত্নাগার। 2 নম্বর প্রশ্ন, শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো, উত্তর হবে থিসরাস। 3 নম্বর কি, একটি বাংলা থিসরাসের উদাহরণ হলো, উত্তর হবে সমার্থ শব্দকোষ। 4 নম্বর প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ কি, উত্তর হবে কাষ্ঠ নির্মিত, মানে দারু দ্বারা নির্মিত বলি না, সেই দারু মানে হচ্ছে কাঠ, তার মানে কাঠ দ্বারা নির্মিত। 5 নম্বর হচ্ছে গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ। এই শব্দার্থের পরিবর্তনের কোন ধারা, উত্তর হবে শব্দার্থের রূপান্তর। 6 নম্বর প্রশ্ন, প্রথম আধুনিক থিসরাসকে হলো, উত্তর হবে রজেটের থিসরাস। 7 নম্বর প্রশ্ন, একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হলে অথবা একটি শব্দের অর্থ ব্যাপকতর হলে তার মধ্যে অন্য এক বা একাধিক শব্দের অর্থ যুক্ত হলে তাকে বলে ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি। ঠিক আছে, কয়ের অপশানটা। 8 নম্বর প্রশ্ন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনাকে বলে কি, উত্তর হবে প্রয়োগতত্ত্ব। 9 নম্বর প্রশ্ন, শব্দার্থের রূপান্তর অন্য কী নামে পরিচিত, উত্তর হবে অর্থ সংক্রম। এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা যখন ভিডিওটা দেখছো তখনই পজ করে করে খাতায় তুলে নিতে পারো, কিন্তু তোমরা মোট কথা এগুলো খাতায় তুলে নেবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় এত ভিডিও দেখা সম্ভব হবে না। কিন্তু খাতাটা তুমি একবার দেখে গেলেই অনেকটা কাজে আসবে। আমি সব ভিডিওতে এই কথাটা বলছি, আশা করি তোমরা এই নিয়মটা ফলো করছো। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন, গবেষণা শব্দের আদি অর্থ গরু খোঁজা, পরিবর্তিত অর্থ হচ্ছে তথ্যানুসন্ধান। শব্দার্থ পরিবর্তনের ধারাটি হলো, উত্তর হবে শব্দার্থের রূপান্তর হয়েছে। 11 নম্বর প্রশ্ন, সময়ের পরিবর্তনের সঙ্গে যখন কোনো শব্দের পূর্বতন অর্থের সাথে সেই অর্থ ছাড়াও অন্য নতুন অর্থ বা অর্থ সমষ্টি যোগ হয় তখন তাকে বলে, উত্তর হবে শব্দার্থের প্রসার। 12 নম্বর প্রশ্ন, কোনো কোনো সময় একটি শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় তখন তাকে বলে শব্দার্থের সংকোচন। 13 নম্বর প্রশ্ন, সন্দেশ শব্দের আদি অর্থ সংবাদ ও বর্তমান অর্থ মিষ্টান্ন, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা, উত্তর হবে অর্থের রূপান্তর। 14 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় লিখিত প্রাচীন ভারতের একটি থিসরাস হলো, উত্তর হবে অমরকোষ। 15 নম্বর প্রশ্ন, অনেক সময় শব্দের অর্থ পরিবর্তন এমনভাবে হয় যে আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের যোগসূত্র পাওয়া সম্ভব হয় না, একে বলে, উত্তর হবে শব্দার্থের রূপান্তর। 16 নম্বর প্রশ্ন, থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে কেমনভাবে, অর্থ, ভাব বা বিষয়ানুক্রমিক, ওখানে কিন্তু বর্ণ বা শব্দক্রম থাকে না। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কলম শব্দের আদি অর্থ হচ্ছে স্বর বা খাগ এবং বর্তমান অর্থ হচ্ছে লেখনী, মানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে। 18 নম্বর প্রশ্ন, কটা বাজলো বা রাম এইমাত্র বাড়ি ফিরল, এটি কিসের উদাহরণ, উত্তর হবে প্রয়োগতত্ত্ব। 19 নম্বর প্রশ্ন, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, উত্তর হবে সমার্থকতা। 20 নম্বর প্রশ্ন, উপবাস শব্দটির অর্থ নিকটে বাস আর বর্তমান অর্থ হচ্ছে অনাহার, মানে না খাওয়া আর কি, এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে, উত্তর হবে অর্থের রূপান্তর। 21 নম্বর প্রশ্ন, থিসরাস হলো একটি কী শব্দ, উত্তর হবে গ্রিক শব্দ।
22 নম্বর প্রশ্ন, শব্দার্থের প্রথম ভাগটির নাম, উত্তর হবে সাধারণ অর্থ। 23 নম্বর প্রশ্ন, মৃগ শব্দের আগে অর্থ ছিল বন্যজন্তু, কিন্তু বর্তমানে অর্থ হলো হরিণ। এক্ষেত্রে ঘটেছে কি? অর্থের সংকোচন। ঠিক আছে, ক্ষয়ের অপশানটা। 24 নম্বর প্রশ্ন, গাং শব্দের পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী, বর্তমানে গাঙ্গের অর্থ যে কোনো নদী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? উত্তর হবে শব্দার্থের প্রসার ঘটেছে। 25 নম্বর প্রশ্ন, মুনিশ শব্দটির আদি অর্থ মানুষ এবং পরিবর্তিত অর্থ হচ্ছে মজুর। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? এটাও হবে শব্দার্থের সংকোচন। 26 নম্বর প্রশ্ন আছে, লেডি ক্যানিং হলেন মিষ্টি লেডি ক্যানি, মানে লেডি ক্যানি একজন মেম সাহেবের নাম ছিল, তা থেকে একটি মিষ্টির নাম হয়েছে লেডি ক্যানি। এটি শব্দার্থের কী জাতীয় পরিবর্তন? উত্তর হবে অর্থ সংক্রম। তারপরে দেখো, পরশু শব্দটির আদি অর্থ কী ও পরিবর্তিত অর্থ ড্যাশ। তো এখানে উত্তরটা হবে পরশু শব্দটির আদি অর্থ আগামীকালের পরের দিন, এবং পরিবর্তিত অর্থটা হয়েছে আগামীকালের পরের দিন এবং গতকালের আগের দিন। মানে এখন আমরা দুটোকেই পরশু বলি, আগামীকালের পরের দিনটাকেও বলি, আবার গতকালের আগের দিনটাকেও পরশু বলি। কিন্তু পরশু শব্দটার আদি অর্থ ছিল শুধু আগামীকালের পরের দিনটা। বুঝতে পেরেছ? 28 নম্বর প্রশ্ন দেখো, তেল শব্দটির আদি অর্থ হলো তিলের নির্যাস, বর্তমানে এটি যে কোনো তেল জাতীয় ফসলের নির্যাস অর্থে ব্যবহৃত হয়। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? উত্তর হবে অর্থের প্রসার। 29 নম্বর প্রশ্ন আছে দেখো, উজবুক শব্দটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে। তার মানে আমাদেরকে আগে জানতে হবে উজবুক শব্দটির আদি অর্থ কী এবং পরিবর্তিত অর্থ কী। উজবুক শব্দটির আদি অর্থ বা উৎপত্তিগতভাবে অর্থ হচ্ছে উজবেকিস্তানের বাসিন্দা উজবেক। ঠিক আছে, সে থেকে উজবুক এসেছে। আবার বর্তমান অর্থ হচ্ছে বোকা, মূর্খ, এইটাকে বলা হয় উজবুক। তাহলে এটা কি হয়েছে? এটা হবে অর্থের রূপান্তর ঘটেছে। 30 নম্বর প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের ধারা হলো, উত্তর হবে শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ, শব্দার্থের রূপান্তর, এই সবগুলোই ঠিক। আবার অনুরূপ প্রশ্ন আসতে পারে, শব্দের অর্থ পরিবর্তনকে কত ভাগে ভাগ করা যায়? ওই 3 ভাগে, ওই যে শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ, শব্দার্থের রূপান্তর, এইগুলো। 31 নম্বর প্রশ্ন, ভাষার অর্থ সম্পর্কে আলোচনা হয় কোথায়? উত্তর হবে শব্দার্থ তত্ত্বে। 32 নম্বর প্রশ্ন, ধন্য শব্দের ক্ষেত্রে কীরকম অর্থের পরিবর্তন ঘটেছে? উত্তর হবে অর্থের প্রসার ঘটেছে। ড্যাশ সালে ড্যাশ থিসরাস রচনা করেন? উত্তর হবে 1805 সালে পিটার মার্ক রজেট থিসরাস রচনা করেন। 34 নম্বর প্রশ্ন, শব্দার্থ তথ্য ধারণায় শব্দার্থকে দুটি প্রধানভাবে বিভক্ত করা হয়, সেগুলি হলো কি? উত্তর হবে সাধারণ অর্থ এবং নিদর্শন। 35 নম্বর প্রশ্ন, অন্ন শব্দটির আদি অর্থ কী ছিল? উত্তর হবে খাদ্য। অনুরূপ প্রশ্ন, অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? উত্তর হবে শব্দার্থের সংকোচ। 36 নম্বর প্রশ্ন, পাখি শব্দ দুটির সমার্থক শব্দ কি? উত্তর হবে বিহঙ্গ আর খেচর। খে মানে আকাশ, আকাশে চড়ে যে, সেই হিসাবে খেচর। 37 নম্বর প্রশ্ন, শব্দ বা শব্দার্থ যখন কোনো ক্ষেত্রে প্রয়োগ না হয় তখন সেটি গচ্ছিত থাকে কোথায়? উত্তর হবে অভিধানে। 38 নম্বর প্রশ্ন, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তখন তাকে বলা হয় শব্দের বিপরীতার্থকতা। তারপরে 39 নম্বর প্রশ্ন, কোনো শব্দের অর্থ যদি এমনভাবে পরিবর্তিত হয় যাতে শব্দটির প্রথমে যে অর্থ ছিল তার থেকে আরও উন্নততর অর্থকে বোঝায়, তখন তাকে বলা হবে অর্থোন্নতি। 40 নম্বর প্রশ্ন, দুহিতা শব্দের আদি অর্থ কী এবং পরিবর্তিত অর্থ ড্যাশ? এখানে দুহিতা শব্দের আদি অর্থ হবে দুগ্ধ দোহনকারী বা দুধ দয়ে, যে মানে দুধ দোহন করে যিনি আর কি, আর পরিবর্তিত অর্থ হচ্ছে কন্যা। ঠিক আছে, তারপরে দেখো 41 নম্বরে আছে আসবাবপত্র, মানে হচ্ছে টেবিল, চেয়ার, খাট, আলমারি ইত্যাদি। এটি কিসের উদাহরণ? উত্তর হবে ব্যাপকার্থতা বা অর্থান্তর্ভুক্তি। তারপরে 42 নম্বর প্রশ্ন, পাষণ্ড শব্দের আদি অর্থ ড্যাশ এবং বর্তমান অর্থ ড্যাশ? উত্তর হবে পাষণ্ড শব্দের আদি অর্থ ধর্ম সম্প্রদায়, আর বর্তমান অর্থ হচ্ছে ধর্মজ্ঞানহীন নিষ্করুণ ব্যক্তি। 43 নম্বর প্রশ্ন, অধিনাম এবং উপনাম শব্দ দুটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? উত্তর হবে ব্যাপকতার্থতা।
ঠিক আছে। 44 নম্বর প্রশ্ন, মির্জাফর একজন ঐতিহাসিক চরিত্র যার দ্বারা বর্তমানে যে কোনো বিশ্বাসঘাতক ব্যক্তিকেই বোঝায়, অর্থাৎ এক্ষেত্রে ঘটেছে শব্দের অর্থের সংকোচ, বা এটা অবনতিও বলতে পারো। ঠিক আছে, যদি অবনতি থাকতো, শব্দের অবনতি, সেটাও হতো। তারপরে 45 নম্বরে দেখো 4টা বিবৃতি আছে, এগুলো 4টার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেই হিসাবে কিন্তু তোমাকে পয়েন্ট মানে অপশান চুজ করতে হবে। যেমন বিবৃতি 1টা আছে, অর্থ সংক্রমণের অন্য নাম শব্দার্থের রূপান্তর, এটা হবে সত্য। বিবৃতি 2 আছে, শব্দার্থের বিস্তার ধারাটি শব্দার্থের সংকোচনের সম্পূর্ণ বিপরীত, এটাও সত্য। 3 নম্বরে আছে দেখো, শব্দার্থের উৎকর্ষ ও শব্দার্থের অপকর্ষ অর্থ পরিবর্তনের প্রধান ধারা, এটা মিথ্যা, কারণ প্রধান ধারা আরও আছে। আর 4 নম্বর হচ্ছে অর্থ পরিবর্তনের ধারায় জাতির ইতিহাসের ইঙ্গিত পাওয়া যায়, এটা সত্য। মানে কয়ের অপশানটা ঠিক হবে, প্রথমেরটা সত্য, তারপরেরটাও সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য। তারপরে আসছে 46 নম্বর প্রশ্ন। দেখো এখানে ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মিলন ঘটানো হয়েছে, কোনটার সাথে কোনটা মিলবে দেখো। ঊর্ণনাভ মানে হচ্ছে মাকড়সা, মানে একের সাথে ডি এরটা, বসুন্ধরা মানে হচ্ছে সি এরটা ধরিত্রী, আর 3 নম্বর ইরম মদ হচ্ছে বিদ্যুৎ, এর অপশানটা, আর 4টা মার্জার সেটার সাথে মিলবে বি এরটা বিড়াল। তো তার মানে ঘয়ের অপশানটা ঠিক হবে, 1-এর সাথে ডি, 2-এর সাথে সি, 3-এর সাথে এ, 4-এর সাথে বি। এই ছিল আজকে তোমার